কে স্বাগত জানাই। আজ 17/11/2025 ইংরেজি সোমবার। আজকে আমাদের ক্লাসে আলোচনায় আসছেন শ্রদ্ধেয় স্যার ডক্টর অমরনাথ চক্রবর্তী। আলোচনার বিষয়বস্তু হোমিওপ্যাথিক রেমেডি পালসিটিলা। পালসিটিলার 7 নম্বর পার্ট নিয়ে আলোচনা করবেন স্যার। আর আলোচনা চলাকালীন কেউ আনমিউট হয়ে যাবেন না, ভিডিও ওপেন করে রাখবেন না, এটা অনুরোধ রইল। আমি স্যারকে অনুরোধ করছি আজকে আলোচনা শুরু করার জন্য। উপস্থিত সকল চিকিৎসকবৃন্দকে যথাযথ সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমাদের পালসেটিলা আরো কয়েকটা পর্ব হবে। আমার উদ্দেশ্য পালসেটিলা নয়, আমার উদ্দেশ্য হচ্ছে কিভাবে ড্রাগের পিকচার বা ওষুধের পিকচারটা কিভাবে তৈরি করতে হয়, কি ভাবনা চিন্তার মধ্যে দিয়ে আমাদের এগোতে হয়। প্রত্যেকটা ড্রাগের একটা কিছু স্পেশাল জায়গা আছে, তো সেই জায়গাগুলো একটু আমাদের দেখতে হবে। যেমন আমরা পালসেটিলার কথা যদি ভাবি, আগে চেঞ্জেবিলিটি ভাববো। এই চেঞ্জেবিলিটিটা কি ধরনের চেঞ্জেবিলিটি? ধরুন গ্যাস হচ্ছে, এখান থেকে ওখান থেকে ছুটে বেড়াচ্ছে, ব্যথা হচ্ছে, এখান থেকে ওখান থেকে ছুটে বেড়াচ্ছে। এইটা হচ্ছে ফিজিক্যাল লেভেলে, এরকম অনেক কিছু পেতে পারে, কিন্তু এটার থেকে বড় গুরুত্বপূর্ণ মেন্টাল লেভেলে চেঞ্জেবিলিটি। এই যে চেঞ্জেবিলিটি যেটা মেন্টাল লেভেলে, এইটা আপনি ধরবেন কি করে? এটা বড় কঠিন জায়গা। বলা সোজা বক্তব্যে। পেশেন্ট দেখবেন কথা বলতে বলতে কখনো হাসছে, কখনো রেগে যাচ্ছে, কখনো কান্না কান্না এসে যাচ্ছে। কান্নাটা আসা পালসেটিলা পেশেন্টের খুব স্বাভাবিক বিষয়, খুব সাধারণ ব্যাপারে সে কেঁদে ফেলে। এই যে ব্যাপারটা, যেটা এইগুলো কিন্তু দেখতে পাবে, তা এই রং পরিবর্তন হচ্ছে। পালসেটিলা ধরুন পায়খানা যদি দেখেন, পায়খানা রং পরিবর্তন হচ্ছে। সর্দি যদি হয়, রং পরিবর্তন হচ্ছে। তার যদি মেনস্ট্রুয়াল দেখেন, রং পরিবর্তন হচ্ছে। এবং তার ওই বিভিন্ন রোগ টোগ যেগুলো হচ্ছে, সেগুলো রং পরিবর্তন হচ্ছে। এবার এই যে চেঞ্জেবিলিটি যেটা আছে, এই চেঞ্জেবিলিটি যদি টিউবারকুলিনামের যদি হয়, তখন কি হবে? ওখানে তো একটা চেঞ্জেবিলিটি আছে। সেইখানে ব্যাপারটা কিরকম হচ্ছে, সেই জায়গায় দেখা যাবে একটার পর একটা রোগ সৃষ্টি হচ্ছে। সিরিয়াল ওয়েতে সে সাইক্লিক অর্ডারে বিভিন্ন রকম রোগ সৃষ্টি হচ্ছে, এবং সেগুলো সাডেন ইন নেচার। সাডেন কথাটা মাথায় রাখতে হবে, কিন্তু ওটা ভুলে গেলে চলবে না। সাডেন নেচার এবং দ্রুত গতিতে চলে যাচ্ছে, দ্রুত গতিতে সেটা অ্যাটাক করছে। এই যে জায়গাটা, যেটা আমরা এরকম বহু পেশেন্ট আমরা পেয়েছি, মানে আর কি সাপ্রেসিভ চিকিৎসার পরে তার রোগ আর ছাড়ছে না, এরকম ক্ষেত্রগুলো আমরা পেয়েছি। এই চেঞ্জেবিলিটি হচ্ছে এই জায়গাগুলো। বাকিগুলো তো লাগবে। আপনার টিউবারকুলিনাম শুধু কি চেঞ্জেবিলিটি থেকে দেবেন তা তো নয়। টিউবারকুলিনামের পেশেন্ট যেমন আছে, ধরুন একটা চেয়ারে, একটা অফিসে গিয়ে চেয়ারে সে বসে আছে, সে কি করছে, চেয়ারটা কিন্তু তার ওই কলিগের সঙ্গে সে পাল্টাপাল্টি করছে। এগুলো কোনো গল্প নয়, এগুলো আমরা পাই। এবং ব্যাপার হচ্ছে যে কেন্ট বা আমাদের মনীষীরা যে অবজারভেশনের কথা বলে গিয়েছেন, এই অবজারভেশন গুলো মুখস্থ করলে হবে না। আপনি কি দেখতে পাচ্ছেন? আপনি কি দেখতে পাচ্ছেন পেশেন্টটাকে? রোগ তো দেখা যায়, রোগ তো অনুভব করা যায়, কিন্তু ব্যাপার হচ্ছে রোগ দেখা যায়, রিপোর্ট দিকে রোগ দেখা যায়, রোগী বললে রোগ ভাবা যায় বা বোঝা যায়, যাই হোক, কিন্তু রোগীটাকে দেখা, সেইটাই তো আসল ব্যাপার। তাহলে এইটা একটা ব্যাপার গেল। তারপর তো আপনি জানেন যে এটা উইপি ডিসপোজিশন, চট করে কান্নাকাটি করে ফেলে এসব, এবং উইপিং হলে পরে তার রিলিফও হয়। এই যে ছোট্ট ছোট্ট জায়গাগুলো, উইপিং তো আছে, পাশাপাশি উইপিং হলে তার কি হয়, অ্যাগ্রাভেশন হয় না অ্যামোলেশন। উইপিং অ্যামোলেশন হওয়ার পরে এই জায়গাটা কিন্তু শরীর নেচার। হোয়ারাস দেখুন, পালসেটিলার যে গতিটা, পালসেটির যে ডিজিজগুলো খুব ধীরে স্লোলি ডেভেলপ করে। স্লোলি যদি ডেভেলপ করে, তো সেখানে তাহলে কিরকম ঘটনা হবে? তার মেনস্ট্রুয়াল পিরিয়ড দেরিতে শুরু হয়, তার দাঁত ওঠা দেরিতে শুরু হয়। হ্যাঁ, এই স্লোলি সে কিন্তু প্রোগ্রেস করবে। এই যে গতি, এটাকে পেস বলে। এই পেসটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এক একটা ওষুধের। এই পেসটাকে বাদ দিয়ে আপনি কিছু সিমটম মিলিয়েও যদি পেস না মেলে, হবে না, হবে না। আমি সোজা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি রোদে গেলেন, রোদে যাওয়ার পর আপনার কোনো
জ্বর আসলো বা কিছু আসলো, সেটা আপনার বেলেডোনাও হতে পারে, ব্রায়োনিয়া হতে পারে। গতিটা গতিটা তো আপনাকে দেখতে হবে। এই গতিটা না দেখলে তো আপনি বুঝতে পারবেন না যে এটা কি হচ্ছে। এই যে জলে ভেজার পর সাধারণত রাস্টা আসে, ব্রায়োনিয়া তো আসে। কিন্তু এই যে জ্বরগুলো আসে, জ্বরে কোন গতিতে আস্তে আস্তে তাকে ধরেছে, পরে এই গতির আগেও কোন গতিতে ধরেছে, এইটা হচ্ছে মূল ব্যাপার। পরে আমি এই জায়গাটা আরো ক্ল্যারিফাই করব। তাহলে গতিটা কিন্তু আপনাকে বুঝতে হবে বা শিখতে হবে। আর্সেনিকের গতি আর অ্যাকোনেটের গতি এক নয়। জেলসিমামের গতি, ব্রায়োনিয়ার গতি এক নয়। এই গতিগুলো কিন্তু আপনাকে রোগী দেখে শিখে নিতে হবে। যদি আপনি এখানে ভুলটি করেন, ব্যাস হয়ে গেল। সিম্পটম মিলবে, কাঁচকলা পাবেন। প্যালিয়েশন সাপ্রেশন হতে পারে, কোনো ক্ষেত্রে ফেলিওরই হবে বেশিরভাগ ক্ষেত্রে। এটা কেন কিন্তু খুব জোরদার গলায় বলেছেন। এগুলো না মিললে হবে না। না মিললে আপনার সিলেকশন ঠিক হবে না। মানে সিলেকশন করতে গেলে কিন্তু এই জায়গাগুলো আমাদের একটু ভাবতে হবে। আমি খেয়াল করে দেখেছেন, ফিলোসফিক্যাল ওয়ে থেকে কিভাবে ড্রাগগুলোকে চয়েস করার জায়গাগুলো আমি বলে দিচ্ছি। এবার দেখুন পালসেটিলার, দেখুন এগুলো সব চেঞ্জিং, সব কিন্তু শরিকের নেচার। ওয়ারাস দেখুন মেনস্ট্রুয়াল ট্রাবলসের ক্ষেত্রে গ্রিনিশ দেখবেন, গ্রিনিশ তো ওদের বেশি থাকে। আবার ব্র্যান্ড যেটা আছে সেটা কিন্তু শরিক। তাহলে এই যে সোরাস সাইকোসিস, সরি, গ্রিনিশটা সাইকোসিস ভুল বলে ফেলেছি। গ্রিনিশটা সাইকোসিস, ব্র্যান্ডটা কিন্তু শরিক। ব্র্যান্ড ডিসচার্জই সাধারণত পালসেটিলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাহলে এই যে পালসেটিলার যে মূল জায়গাগুলো, একটা জায়গা কি বলবে, আই নেভার ওয়েল সিন্স পিউবার্টি, ওই যে পিউবার্টি থেকে সে আমি ভালো নাই। পালসেটিলার পেশেন্টের মেনস্ট্রুয়াল ট্রাবলস নেই বা মেনস্ট্রুয়েশন দেরিতে শুরু হয়নি, এটা পাওয়া খুব মুশকিল, পাওয়া খুব মুশকিল। তাহলে দেখা যাচ্ছে কি, এই যে এটা হলো, এবার সঙ্গে পেশেন্টটা কেমন, শুধু কি এইটুকু পেলে হবে? মেন্স আমাদের ফিজিক্যাল জেনারেল খুব গুরুত্বপূর্ণ নিলাম, সবই তো নিলাম, কিন্তু পেশেন্টটাকে তো ধরতে হবে। পেশেন্টটা উইপি, ডিসপোজিশন, মাইল্ড, জেন্টেল, এই যে জায়গাটা, এই জায়গাটা না হলে হবে না। আপনি পালসেটের অনেক সিমটম পেলেন, কিন্তু সে মহৎ বদরা কি হবে না? পালসেটিলার সিমটম পেলেন আপনি, সে কিন্তু দরজা জানলা বন্ধ করে থাকে। পালসেটিলার গরমে বৃদ্ধি, দরজা জানলা বন্ধ করবে না, সে খোলা রাখবে। এটা হচ্ছে পালসেটিলার ফিজিক্যাল জেনারেলের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিমটম, যেটাকে বাদই দেওয়া যাবে না। মানে বুঝতে পারছেন কোনটা রাখবো আর কোনটা বাদ দেবো, এইটা কিন্তু শিখতে হবে। পালসেটিলার পেশেন্টকে আমি একটু আদর করুন, সহানুভূতি দেখান, সে বেটা মেনে নেবে। কিন্তু সহানুভূতি দেখালে যদি সে কাঁদতে শুরু করে বা রেগে যায়, দ্যাট ইজ কনসোলেশন অ্যাগ্রাভেশন, দিস ইজ সাইকোটিক সিমটম। হোয়াই ইট ইজ সাইকোসিস? আমি বললেই হয়ে যাবে নাকি? আমি কে? লজিককে প্রয়োগ করতে হবে। লজিক কি বলছে? হোয়াই সাইকোসিস? আপনাকে যদি কেউ সান্ত্বনা দেয়, বা সান্ত্বনা এক ধরনের ভালোবাসার প্রকাশই তো, কেউ যদি ভালোবাসে তার উপর কি রেগে যায় মানুষ? রেগে যাওয়া উচিত। ফলে এখানে এই যে উচিত নয়, অনুচিত কাজটা সে করছে, অনুচিত কাজ, নীতিহীন কাজ, হ্যাঁ, এই যা কিছু করছে এগুলো সবই সাইকোসিসের আন্ডারে পড়ে যাবে। তাহলে পরিষ্কার হয়েছে। এবার হচ্ছে কি, যে কাঁদলে পরে তার আরাম হয়, ন্যাচারাল ডিসচার্জ অ্যামোলেশন, দ্যাট ইজ শরিক ইন নেচার। যেহেতু মেন্টাল স্টেটটা তার শরিক বেশি, সেই জন্য এটাকে অ্যান্টি শরিক বলা হয়। কিন্তু পালসেটিলার কিন্তু সাইকোসিসও কম নাই, তুলনামূলকভাবে সিপিলিটিক স্টেটটা অনেক কম আছে। তাহলে এইটা মোটামুটি পালসেটিলার একটা প্রাথমিক, আমি ভুলেই গেছি যে আমার ভিডিও আছে। হ্যাঁ, প্রাথমিক একটা একটা পিকচার আমি শো করলাম। এইবার আমি আসতে শুরু করছি। আচ্ছা, সেটা হচ্ছে কি, যে পালসেটিলার পেশেন্ট কিন্তু সর্দি নিয়ে আসবে, সেটা পুরনো সর্দি হতে পারে, আবার কাঁচা সর্দি হতে পারে। পুরনো সর্দির ক্ষেত্রে যেটা দেখা যায়, সেখানে মামড়ি হয়, এবং মামড়িটা নাক দিয়ে খুঁটে তুলে ফেলে দিতে হবে। তুলে ফেলে দিতে গেলেই
অনেক সময় রক্তারক্তি হয়ে যায়, রক্তপাত হয়। এই যে নাক দিয়ে রক্তপাত হয় আমরা তো ভয় পেয়ে যাই, এটাকে এপিস্ট্যাক্সিস বলা হয়। রক্তপাত কিন্তু অনেক কারণে হতে পারে, কিন্তু পালসিটালের ক্ষেত্রে ঢুকেছে ওই যে খোঁচাখুচি করেছে নাক দিয়ে, ওই দিয়ে খোঁচাখুচি করেছে, নাকটা ঝাড়তে গেছে, এই ধরনের মেকানিক্যাল কাজের পরিপ্রেক্ষিতে যখন এপিস্ট্যাক্সিস আসবে, সেই জায়গাটা পালসিটিলার জন্য আমরা ভাবতে পারি। আর পালসিটিলার জন্য এপিস্ট্যাক্সিস আসতে পারে মেন স্টপ হয়ে গিয়ে আসতে পারে, মেন্সের আগেও এরকম অনেক সময় আসতে পারে। এপিস্ট্যাক্সিস কিন্তু সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কষাস হতে হবে, এইটা একটা ব্যাপার। এবং এই এপিস্ট্যাক্সিসের এই পালসিটিলার এপিস্ট্যাক্সিসের কথা বলতে গিয়ে আমার একটা মনে পড়ে গেল, সেটা হচ্ছে দ্য প্রস্টেট এনলার্জমেন্টের একটা কেস। এটা কিন্তু পুরুষ, প্রস্টেট এনলার্জমেন্টের কেস, সেটা পুরুষ, এবং তাকে কিন্তু পালসেটিলা দেওয়া ছিল। পালসেটিলা দিতে দিতে বোধহয় তখন বোধহয় 10 বোধহয় গিয়েছি, বোধহয় বছর 2 বাদে। তারপরে কি হলো, সে বেড়াতে গেল, বেড়াতে গিয়ে তার নেজাল ব্লিডিং শুরু হলো, রীতিমতো সে ভয় পেয়ে গেছে। সে তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার এরকম হলো কেন? বলে নাকের ভেতরটা কেমন সুরসুর করছিল, আমি নাকটাকে একটু নাড়া দিলাম সামান্য, ব্যাস ব্লিডিং শুরু হয়ে গেল। তখন তো আমি, ও তো বেড়াতে গেছে কি করবে, আমাকে তখন বলছে, আমি বলে এক কাজ করুন, আগে আমার পুড়িয়াটা খান, পুড়িয়াটা খান, 10 মিনিট অন্তর অন্তর খাবেন, যতক্ষণ না কমে। এবার তাকে বললাম যে নাকে জল দিতে। নাকে জল দিতে বললাম কেন না, পালসেটিলার পেশেন্ট হচ্ছে ঠান্ডায় আরাম, ঠান্ডায় আরাম, তাই তাকে দিয়েছি। এটা দিতে বললো, এবং তারপরে সেটা জানা গেল, যেটা তার স্ত্রী যখন বললো, বলে এটা তো তোমার ছিল, বহু আগে এটা ছিল। আমি তখন চুপ করে তখন কিচ্ছু করতে হবে না। তাহলে ব্যাপারটা কি, এই যে তার পুরনো সিমটমটা ফিরে আসলো আমি জানতে পারলাম, যদি এটা না জানতে পারতাম তাহলে কি আমি ওষুধ দিতাম? এইখানে যে লাখ টাকার প্রশ্ন। আমাকে এখানে কি হচ্ছে না, পালসিটিলা দেওয়া আছে, এপিট্যাক্সিসে পালসিটিলা দেখুন ফার্স্ট গ্রেডে আছে, রেপারেটরি ইউজটা আমি বলতে চাইছি। তাহলে রেপারেটরি যদি ফার্স্ট গ্রেডে থাকে, তাহলে আমি পালসিটিলা দেওয়ার আগে 10 বার ভাববেন। অ্যাকিউট ডিজিজটা কি? দ্য এক্সারবেশন অফ ক্রনিক মায়াজম। তো চট করে এখানে ওষুধ দেবেন না, আমরা নাম কেনার জন্য বা রোগীকে সন্তুষ্ট করার জন্য, রোগীকে কাস্টমার ভেবে আর কি, খদ্দের খদ্দের ভেবে আমরা এই কাণ্ডগুলো করে থাকি। এখানে অনেকে পেসিক ব্যবহার করেন, এই দেখো আমি ওষুধ দিলাম ম্যাজিকের মতো কমে গেল, কিন্তু ঠান্ডা জল দিয়ে তো 10-15 মিনিট মধ্যে কমে গিয়েছে, তাহলে এটা কি উত্তর হবে? এবং তারপরে তার কিন্তু প্রস্টেটের এনলার্জমেন্টটা অনেক কমে গেল, এখন তো খুবই ভালো আছে, এখন অনেক রেগুলার হয়ে গেছে, বলে আমি এখন অনেক ভালো আছি, মাঝে মাঝে একটু আসি যখন মনে হয় যেন কিরকম একটা অসুবিধা হচ্ছে, প্রস্টেট বলে কথা, আর পিএ সেটা করে যাচ্ছে এই পর্যন্ত। তাহলে দেখা যাচ্ছে কি, এই যে পুরোনো সিমটমটা ফিরে আসলো ব্লিডিং, তার ব্লিডিং দেখলে বা অ্যাকুইট কন্ডিশন দেখলে কি তাহলে ওষুধ দিতে হবে? জাজ করুন, এবং ব্লিডিং হলে পরে তাকে জিজ্ঞেস করুন। আমি পালসিটাল ব্লিডিং আর একটা কথা বলছি, এটা আমি অনেকবার আগেও বলেছি, সেটা হচ্ছে কি, আমি একটা ডেঙ্গু পজিটিভ কেস পেয়েছিলাম। তা তার মা আমাকে আর কি, মেয়েকে আনার তার উপায় ছিল না, সে, তার মা খুব বহুদিনের পেশেন্ট, তো সে তার অবজারভেশন পাওয়ার খুব সুন্দর, অসাধারণ অবজারভেশন পাওয়ার। আমি বললাম, তুই আমাকে দেখাতে আসলি, ডেঙ্গু যদি কিছু হয়ে যায়, বলে কিছু হলে আমি লড়াই করবো তোমার সঙ্গে, ডেঙ্গুর কিচ্ছু চিকিৎসা ওদের নেই, আমি সব জানি। ও আমাকে, আমি আসছি, আমাকে সব পাগল বলছে, সবাই টিটকিরি বলছে, আমি তোমার ওষুধ খাওয়াবো। তো আমি তখন ভালো করে জিজ্ঞাসাবাদ করে টরে তাকে আমি ইয়ে করলাম। এবং এই জ্বরের সঙ্গে তার কান্নার একটা প্রবণতা ছিল, মেয়েটা কিন্তু কান্নার লোক নয়, কাঁদে না চট করে, বড় যে একটু মেজাজ খিটখিটে স্বভাবে, এটাও পেয়েছিলাম। তাকে পালসেটিলাম, একদম 10 প্রথমেই মেরে দিলাম। তো আমি যখন মারছি তখন 104 জন, দুপুরবেলায় মেরেছি। মারার পর সন্ধ্যেবেলা একটা অ্যাগ্রাভেশন একটু হয়েছিল, হওয়ার পর থেকে কমতে শুরু করে, কমতে কমতে জ্বরটা প্রায় যখন চলে গেল, তখন তার মাড়ি দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করলো, ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। তো তখন তার মা একটু ভয় পেয়ে গেছে, তাকে হসপিটালে নিয়ে যান না, সব ইয়ে করছে। তা আমি ওর সাথে একটু কথা বলা যাবে রে? তাই বললাম যে, কিরে তুই, এই যে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, বলে দাদু আমার ভয় করছে না কিছু,
আমাকে আগেই বলছে আমার ভয় করছে না কিছু। পালসিটিলের পেশেন্ট তো ভীতু অসংহত, ওষুধ খাওয়ার পর তার ভয় চলে গেছে। তারপর আমি বলছি যে তোর আর কি অসুবিধা শরীরে? না, কোনো অসুবিধা হচ্ছে না। তারপর ওর মাকে বললাম যে আরেকটু দেখ, আমাকে 5 মিনিট অন্তর অন্তর জানা, আর ওই ইয়েটা খাওয়া, যে ওষুধটা একটা দেওয়া আছে ওটা 5 মিনিট অন্তর অন্তর খাওয়াতে থাক, খাওয়ার আগে খাইয়ে আমাকে জানাবি। এরকম করে খাওয়াতে খাওয়াতে আস্তে আস্তে কমতে শুরু করেছে, দুটো খাওয়ার পরেই কমতে শুরু করেছে। আমাকে বলো কাকু কমতে শুরু করেছে, আমি যাকে খাই যা। এই করতে করতে 5-6টা খাওয়ার পরে ওরা শেষ হয়ে গেল, তোমার কালকে নিবি। হওয়ার পর তার ব্লিডিংটা বন্ধ হয়ে গেল। তার মিনিট 10-15 পরে বলছে, আমাকে ফোন করে বলছে, দাদু একটা কথা বলবো, রাগ করবে না? আমার না বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। এই পাগল, বিরিয়ানি খাবি কি রে? তোকে দিয়ে মারবো নাকি আমি? তাহলে এই যে ব্যাপারটা যেটা, এখানেও পালসিটির খেলাটা দেখো। পালসিটির এই যে জায়গাটা, এই যে এরকম একটা ব্লিডিং স্টেজ, এইখানেও পালসিটিলা কিন্তু অসাধারণ কাজ করতে পারে। কিন্তু আমরা ব্লিডিং দেখলে আমরা বায়াসড হয়ে যাই, ব্লিডিং এর কোন কোন ওষুধ আছে, কোন কোন বিখ্যাত ওষুধ। আমাদের এটা স্বভাব, এই যে বায়াসড হওয়ার স্বভাবটা, যেটা কোনো একটা স্পেসিফিক দিকে আমাদের নজরটা পড়ে যাওয়া, এটা কিন্তু আমাদের কুসংস্কার। কারণ ব্যাপার হচ্ছে যে অন্যান্য প্যাথিতে ফিক্সড মেডিসিনের দিকে তাদের একটা ঝোঁক আছে, এবং ফিক্সড মেডিসিন তাদের। কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রে তো প্রিন্সিপালটা ফিক্সড, কিন্তু মেডিসিনটা ফিক্সড নয়। রোগীটা ফিক্সড, রোগটা ফিক্সড নাও হতে পারে, তাতে কিচ্ছু যে আসে না। তাহলে ওই জন্য এই রোগে এটা সারবে, ওই রোগে ওটা সারবে, এই রোগের চিকিৎসায় হোমিওপ্যাথি, এইসব বদমাশি চিকিৎসা পদ্ধতিগুলো আমাদের ত্যাগ করার চেষ্টা করতে হবে। এমনকি আমি এভিডেন্স, সো কল এভিডেন্স বেস কেসগুলোকেও আমি এড়িয়ে চলি। কেন এড়িয়ে চলি? না, এই কেসগুলো বলবে হ্যাঁ আমরা দেখাবো না, আমাদের ক্রিয়াকর্ম দেখাবো না। ক্রিয়াকর্ম তো দেখালেন, ধরুন আপনি একটা ডেঙ্গু সারিয়েছেন পালসিটেলা দিয়ে, এবার ওরা বলবে যে 10টা ডেঙ্গু পেশেন্ট দিয়েছি, পালসিটেলা দিয়ে সারিয়ে দেখুন। এইবার আমি পড়ে যাওয়ার কাছে, আপনি কিন্তু ওই 10টার মধ্যে 10টা যদি আর 9টা যদি পালসিটেলা না হয়, তাহলে আমি কি করবেন? 90% ফেল বলে, ওটা 10% ফেল, ওটা হচ্ছে প্লাসিবো এফেক্ট, পড়াশ করে বলে দেবে। আমরা কিন্তু এই ফাঁদে পা দিতে শুরু করেছি হোমিওপ্যাথির উন্নয়নের নাম করে। খুব অপ্রিয় কথা আমি বললাম, এটা পার্থ যদি থাকে, পার্থ এটা বুঝবে যে ব্যাপারটা কেন আমি বলছি। তা এই হচ্ছে বাস্তব পরিস্থিতি। আমাদের হোমিওপ্যাথিটা হোমিওপ্যাথির মতন করতে হবে, করলে পরে আমরা এগিয়ে যাব। তাহলে একটা জিনিস বোঝা গেল যে অ্যাকুট কেস কিছু যদি ওষুধ মানে ক্রনিক মেডিসিনের চিকিৎসা চলতে চলতে যদি অ্যাকুট ফেস যদি কিছু আসে, সেক্ষেত্রে দুম করে ওষুধটা দিয়ে দেবো সেই লোকাল সিমটম দেখে, এটা কিন্তু আমরা করব না। এবার দেখুন কতগুলো জায়গায় একটু ছোট্ট করে আলোচনা করি, জাস্ট টাচ করে বেরিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে এই যে নাক দিয়ে রক্ত পড়া তো বিভিন্ন কারণে হতে পারে। হ্যাঁ, বিভিন্ন ওষুধ আছে, রেপার্টারি খুললে আপনারা দেখতে পাবেন। কোনো ক্ষেত্রে ঋতুস্রাব চাপা পড়ে হচ্ছে, আগেও বলেছি আমি। এবার হচ্ছে পালসিটেলা যে রক্তটা হবে, পালসিটেলা কি হচ্ছে? ভেনাস, ভেনাস কনস্টিটিউশন। আমি আগে প্রথম দিকে বলেছি, ভেনাস কনস্টিটিউশন হলে কি হবে? ব্লাডটা টকটকে লাল হবে না, কালচে হবে, একটু কালচে হবে, ডেলাও হতে পারে, ইত্যাদি। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, এইটা হচ্ছে পালসিটেলার জায়গা। আর পালসিটেলার কি আরেকটা ব্যাপার হচ্ছে কি, স্ক্যান্টি। সাধারণত পালসিটেলার মেন্সটা স্ক্যান্টি হয়, মানে অল্প হয়। দিস ইজ শরিক ইন নেচার, বোঝা গেছে? শরিক ইন নেচার। অ্যানিমিক কন্ডিশনে পালসিটেলাতে পাওয়া যায়। পালসিটেলা পেশেন্টের অ্যানিমিক মানে ওই রক্ত আয়রন ঘটিত অ্যানিমিয়ার ক্ষেত্রে পালসিটেলাটা খুব গুরুত্বপূর্ণ। এই যে কথাটা এখানে কেন বলেছেন, শুধু এইটুকু কেন বলে তো থেমে থাকেননি, পাশাপাশি তিনি কি করছেন যে এটা কোন ধরনের রোগীদের ক্ষেত্রে, তার সঙ্গে তার পেশেন্টটা চিত্র, উইপি, ডিসপোজিশন, মাইল্ড, জেন্টেল। তার মানে বুঝতে পারছেন যে আপনি যখনই সারাতে যাবেন, যখনই আপনি রোগের চিত্রটা যখন নিলেন, যখন তো রোগের চিত্রটা নেওয়ার সঙ্গে সঙ্গে পাশাপাশি রোগীর চিত্রটাকে ওখানে আঁকতে হবে। ওটা যদি না আঁকতে পারেন তাহলে সব গন্ডগোল হয়ে গেল। সেখানে আর তাহলে হোমিওপ্যাথি হবে কোথা থেকে? হোমিওপ্যাথি তো হবে না। এবার আসা যাক পালসিটিলা হে ফিভারের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। হে ফিভার নামটা অনেক পুরনো নাম, এখন এটাকে অ্যালার্জিক রাইনাইটিস বলে। নামে কি আসে যায়, নামে কি আসে যায়। এইখানে একটা কথা কিন্তু
কেন দারুণ বলেছেন। এই এই যে হে ফিভারকে আমরা কি করছি, এই যে অ্যালার্জি রাইনাইটিস যাই বলুন, আমরা কি করছি লোকাল সিমটম গুলোকে নিয়ে, স্থানীয় লক্ষণগুলো নিয়ে আমরা তাকে ওষুধ দেওয়ার চেষ্টা করছি, কারণ ইমিডিয়েট কমাতে হবে। কিন্তু স্থানীয় লক্ষণগুলো নেওয়ার সঙ্গে সঙ্গে পেশেন্টের কিন্তু আদার্স লক্ষণও কিন্তু আপনাকে নিতে হবে। তার চরিত্রটা কেমন, তার তার মেজাজটা কেমন, এগুলো যদি না নেন তাহলে কিন্তু আপনি ভালো প্রেসক্রাইবার কোনোদিন হতে পারবেন না। এইবার কি বলছেন, এই যে অ্যাকুট কন্ডিশন, এখানে একটা দারুণ কথা এরপরে কেন বলেছেন যে অ্যাকুট কন্ডিশনে ওই সিমটম গুলো যদি চিকিৎসা করার আগে তোমাকে ভাবতে হবে যে ওইটা হওয়ার আগে কি কি ঘটেছে, সেইটা বেশি গুরুত্বপূর্ণ। একটু সহজ উদাহরণ দিন, হে ফিভারের কথা বাদ দিন, আপনারা জ্বরের চিকিৎসা করেন তো, সকলেই তো করেন জ্বরের চিকিৎসা। জ্বরটা কখন এসছে? না এই সময় এসছে। জ্বরে এবার অস্থিরতা আছে কি নেই, চুপচাপ আছে কি নেই, গায়ে চাপা দিচ্ছে কি নেই, জল পিপাসা আছে কি নেই, এগুলো সব আপনারা নিচ্ছেন, এগুলো তো নেবেন, আপনি নিশ্চয়ই নেবেন। কিন্তু এগুলোর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, সেটা জ্বরের আগে কি কি ঘটেছে। সে রোদে ঘুরেছিল, সে আইসক্রিম খেয়েছিল, ঠিক আছে, তারপরে সে রোদ থেকে এসে সে ঠান্ডা জল খেয়েছিল, ফ্রিজের জল খেয়েছিল। তাহলে এই যে ব্যাপারটা যে এই যে ফ্রিজের জলটা, ঠান্ডা জলটা খেলে হিটেড হয়ে, যখন হিটেড অবস্থায় থাকে সেই সময় তিনি জলটি খেলেন। জলটি খাওয়ার পর এবার তার জ্বরটা কতক্ষণ পরে আসলো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই যে এক্সাইটিং ফ্যাক্টরটা হয়েছে, এক্সাইটিং ফ্যাক্টরের পর তার দ্রুতগতিতে জ্বর আসলো না স্লো মোশনে বেশ কয়েক ঘন্টা বাদে আসলো। এই যে মোশন গুলো, এইটাকে জার্নি অফ দ্য পেশেন্ট বলে, এইটাকে খেয়াল করতে হবে। এটাকে খেয়াল করার সঙ্গে সঙ্গে আপনি যে সিমটম গুলো পেলেন, ওই মানে তার জ্বরের মানে কি ফিভার রিলেটেড যেগুলো পেলেন সেগুলো করতে হবে। এটা কিন্তু শুধুমাত্র এই জ্বরের ক্ষেত্রে নয়, যে কোনো অ্যাকুট কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু আমাকে ঠিক এইভাবেই আমাদের ভাবনা চিন্তাগুলো করতে হবে। শুধুমাত্র ওই জায়গাটার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাওয়া, এটাও প্রেজুডিস। এবং আপনারা 11 নম্বর অবজারভেশন, 11 না 12 কেন্টের যদি সেখানে পড়েন, লোকাল চিকিৎসা করার ফল যে কি ভয়ানক হতে পারে সেটা তিনি ওখানে আমাদের বলেছেন। তাহলে কেন্টই তো বলবেন। কেন্ট হচ্ছে এমন একটা মানুষ, তিনি ম্যাথমেটিক্যার সঙ্গে তার ফিলোসফি, ম্যাথমেটিক্যার সঙ্গে মায়াজম, ম্যাথমেটিক্যার সঙ্গে রেপার্টারি, এবং কিভাবে ড্রাগ পিকচার তৈরি করতে হবে, ড্রাগ পিকচার কিভাবে তৈরি করতে হবে সেইগুলো কিন্তু মানে কেন্ট দিয়ে গেছেন। তাহলে আমরা সেই শিক্ষাটাকে গ্রহণ করে আমরা আমাদের মতন গড়ে নেব, কারণ উই আর অল ইন্ডিভিজুয়াল। আমরা কেন্টের ওই কিছু উদাহরণ মুখস্থ করে আমরা কেন্ট হতে পারবো না। আমরা যেটা দেখতে যাব, কিভাবে কেন্ট বোঝাতে চেয়েছেন সেই পদ্ধতিতে আমরা রোগীগুলো অবজার্ভ করব, করার পর আমরা সিমটম গুলোকে নেব। তাহলে এবার দেখা যাচ্ছে কি, তরুণ রোগে তরুণ চিকিৎসা, এই যে আমাদের বলা হয় অনেক সময়, সত্যি কি তাই? তরুণ রোগে তরুণ চিকিৎসা সব ক্ষেত্রে কি করতে হয়? তা তো নয়। আমরা তো বহু ক্ষেত্রেই তরুণ রোগের ওষুধই দিই না। এটা আস্তে আস্তে বলছি, কেউ যেন শুনতে না পায়। অধিকাংশ ক্ষেত্রেই ওষুধ দিই না, পেশেন্ট কিন্তু সেরে যায়। হোয়াই? কি দেখে বুঝি আমরা? আমরা দেখি কি তার এই যে সিমটম গুলো, ইন্টেন্সিটিটা দেখি, কতটা তীব্র, কতটা কষ্ট। কষ্টটা যদি খুব মারাত্মক কিছু না হয়, তাকে ওই আগে যদি সে ঘরে থাকে তাহলে বলবো আগের ওষুধটা 2 ঘন্টা অন্তর খা কি 3 ঘন্টা অন্তর খা, বলে দিলাম। তারপর যদি না হয় তখন দেখা যাবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু সাফল্য লাভ করি। এবং আমাদের ওষুধ দেওয়ার যেটা বাতিক, এই বাতিকটা কিন্তু আমার অনেক কাটিয়েছেন ডাক্তার তপন কাঞ্জিলাল মহাশয়। উনি খুব গালাগালি দিতেন। হাত চুলকো হচ্ছে তো হাত চুলকো, রোগীর সঙ্গে প্রেম করছিস, ওষুধ দিতে হবে, বুঝে করবি না, খুব বকাবকি করতেন। তো এই মানুষটা ছিলেন বলে আজকে অন্ততপক্ষে হোমিওপ্যাথির আর্ট পার্টটা আমি কিছুটা শিখতে পেরেছি, এটুকু আমি বলতে পারি। তাহলে দেখা যাচ্ছে কি, যখন লোকাল পার্টের যখন আমরা সিমটম নেব, তখন কিন্তু সেটা আংশিক লক্ষণ হয়ে যাচ্ছে। আর হোমিওপ্যাথি চিকিৎসাটা হচ্ছে সার্বিক চিকিৎসা। ফলে আমরা অনেকেই বলে হ্যাঁ অ্যাকুট ডিজিজ হয়েছে,
এই সময় কি আমাকে ইয়ে করতে হবে? ওই ঘন্টা ৩ ধরে ইয়ে করবো, ধরো অ্যালার্জিক রাইনাইটিস কি জ্বর হয়েছে, হ্যাঁ ঘন্টা ৩ ধরে ইয়ে করতে হবে? অবাস্তব কথাবার্তা। এই জন্য হোমিওপ্যাথি অমুক করে, কারা বলে? যারা বোঝে না। যে ওস্তাদ যে আছে সে ওই ২ মিনিট ৩ মিনিটের মধ্যে প্রেসক্রিপশন করে দেবে জ্বরের ক্ষেত্রে। কি ম্যাক্সিমাম ৫ মিনিট লাগবে, সে করে দেবে এবং অ্যাকুরেট প্রেসক্রিপশন করে দেবে। তাহলে বুঝতে পারছেন যে হোমিওপ্যাথির ক্ষেত্রে এই যে জায়গাগুলো, যেমন ধরুন জ্বর হয়েছে, হাওয়াটা কিরকম চাইছে, হাওয়ার পরিমাণটা কতটা, সেটার উপরও কিন্তু আপনার প্রেসক্রিপশন হবে। সেটার উপরও কাছে থেকে না দূরে থেকে। আমি জাস্ট আপনি সকলে এগুলো জানেন। আমি জাস্ট এই জায়গাগুলো মোডগুলো কিভাবে আমাদের ভাবনা চিন্তাগুলো করতে হবে, সেই ভাবনা চিন্তার জায়গাটা কিন্তু আমি আপনাদের জাস্ট নক করছি। শেখাচ্ছি এটা কথা বলব না। নক করছি মানে কড়া নাড়ছি যাতে আপনারা একটু ভাবেন। তাহলে আমরা যদি লোকাল পার্ট ধরে যদি চিকিৎসা করি তাহলে আল্টিমেটলি আমাদের ব্যর্থতা হবে। যদি ব্যর্থতা বলতে ২ রকম আছে। পাবলিকের ব্যর্থতা আর নিজের ব্যর্থতা। এখন ব্যাপারটা হচ্ছে কি, পাবলিক হয়তো ওষুধ খেয়ে খুব ভালো আছে, রাইনাইটিসের ওষুধ দিয়েছেন, একটা কমে গেছে, ফটাস করে কমে গেছে। কিন্তু ওটা সাপ্রেশন হয়ে গেছে। পাবলিক আপনাকে সুনাম করবে। কিন্তু আপনি বুঝতে পারলেন যে এটা আমার সুনাম নয়, এটা আমার চাপা পড়ে গেছে, এটা ফেলিওর আমার। এই যে একটা অদ্ভুত শিক্ষা হোমিওপ্যাথির মধ্যে আছে, এটা কি আর কোনো চিকিৎসাবিদ্যায় আছে? খোঁজ করে দেখুন না। এইখানেই হচ্ছে হোমিওপ্যাথি কিন্তু অনন্য। মানে এই এবার সামাজিক দিক থেকে দেখুন, আপনাকে তো সারাতে হবে। একটা মজার কথা কি জানেন? অ্যাকিউট ডিজিজ চিকিৎসা করা অনেক সোজা। যদি ভয় না পান। ভয় পেলে বাবা না করাই ভালো, রেফার করে দেন। কিন্তু কথা হচ্ছে যে অ্যাকিউট ডিজিজে হয় কি, সিম্পটম গুলো খুব প্রমিনেন্ট থাকে। এইটা একটা সুবিধা আমাদের। এইটুকু হলো। এরপরে আমি আসছি একটা মৃগী রোগীর কথা বলছি। এই যে না, ওইটা তো আগেই আমি বলেছি, জ্বরের ক্ষেত্রে যেমন বললাম, মৃগী তো অ্যাকচুয়ালি তো ক্রনিক ডিজিজের মধ্যে পড়ছে। এখানেও দেখা যাবে ওই মৃগী রোগের আগে কি কি পরপর স্টেজ এসছে, তার ইমোশনাল কিভাবে সাপ্রেশন গুলো হয়েছে, বা কোনো রকম তার এক্সাইটিং ফ্যাক্টর, মানে আর কি মেন্টাল এক্সাইটিং ফ্যাক্টর আঘাত হতে পারে, বা ফিজিক্যাল আঘাত বলতে মেরুদণ্ড বা মস্তিষ্কে আঘাত ইত্যাদি ইত্যাদি, এগুলো সবই হতে পারে। তার মানে কি, আমি একটা কথা বারবার বলছি, যে কোনো রোগের ক্ষেত্রে যে রোগটা আপনি দেখছেন, সেই রোগটার আগের যে হিস্ট্রিটা, দ্যাট মিনস তার জার্নি অফ দ্য পেশেন্ট, কিভাবে সে ওই জায়গায় এসে পৌঁছলো, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে, কোন গতিতে পৌঁছলো, কোন কৌশলে পৌঁছলো, কোন পিকুলার অবস্থা থেকে সে পৌঁছলো, এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনি একটা দেখুন, সিনেমায় একটা আপনি কি দেখলেন না, একটা দুঃখের সিন থেকে কেঁদে ফেলেন, অবশ্যই আপনি সিম্প্যাথেটিক। আবার দেখলেন পাড়ার একজন আছে, তার হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেছে, কোনো পয়সা নেই। তখন সে কি করলো, তার সোনার বালাটা বন্ধক দিয়ে ওর, যা এটা নিয়ে যাকে তোর মাকে বাঁচিয়ে আন। এটাও সিম্প্যাথেটিক। দুটো র্যাঙ্ক কি এক? দুটো র্যাঙ্ক কি এক? তাহলে আপনার কখন র্যাঙ্কের কথা ভাববেন? মেটিয়ামেটিকা পড়ে। র্যাঙ্ক হচ্ছে মেটিয়ামেটিকা পড়ে, বিশেষ করে কেন্টের মেটিয়ামেটিকা পড়ে র্যাঙ্কটাকে বুঝতে হবে। আমার বেশ মনে পড়ে, ডাক্তার তপন কাজীর চেম্বারে আমি আছি, এটা এর আগেও বলেছি, কারণ আমি তাদের কথা বলতে, স্মরণ করতে খুব ভালোবাসি, কারণ তাদের এই শিক্ষাগুলো আমার জীবনে মূল্যবান। এবং আমি আমার নিজের জীবনের অনেক কথাই বলতে পারি, কিন্তু যেটা দিয়ে শিখেছি সেটাকেই আকরটাকে উল্লেখ করার চেষ্টা করি। একটা পেশেন্ট, মহিলা পেশেন্ট, তার মা মারা গেছে কিছুদিন আগে, মা মারা গেছে, কান্নাকাটি করছে। এই মা মারা যাওয়ার দিন 10-12 পরে তার স্বামী চূড়ান্তভাবে অপমানিত হয়। কার মধ্যে হয় না, পাড়ার লোকেদের কাছে, অন্যায়ভাবে, মিথ্যাভাবে। এটার পর তার কান্নার পরিমাণ আরো বেড়ে গেল। এই যে তার বেড়ে গেল, এবার রেকর্ডিং করা হলো, রেকর্ডিং করে আমাকে বলছে, কিরে তুই কি দিবি? আমি তো বুঝতে পারছি না, স্ট্যাফি দেবো না ন্যাট্রাম দেবো। তখন বলছে যে কোনটা দিবি বল, লটারি করবি নাকি? না না, লটারি কেন করবো, আমি তো বুঝতে পারছি না। তখন আমাকে স্যার বললেন, এগুলো আপনাদের বলি কারণ যদি কারো কাজে লাগে।
স্যার তখন তাকে জিজ্ঞেস করছে যে কোনটা তোর কোন কষ্টটা, বলে যেটা মনে পড়ে সেটাতেই চোখে জল আসে। এই করতে করতে স্যার অন্যান্য গল্প শুরু করলেন, ওইখান থেকে মনটা ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দিয়ে কি করলেন, হঠাৎ করে তাকে প্রশ্ন করলেন, আরে আরে মা, তোর চোখটা বুঝলে তোর মায়ের মুখটা বেশি মনে পড়ে না তোর স্বামী? যেই স্বামী বলেছে সঙ্গে সঙ্গে একটা খিস্তি দিয়ে সে বলছে ওই হারামজাদা, গালাগালি দিয়ে আরো আরো কিছু বলেছে, মানে চেম্বারের মধ্যে বলে জিভটা কেটে ফেলেছে। বলছে, স্যার আমার ভুল হয়ে গেছে, স্যার মুখ দিয়ে বেরিয়ে গেছে। তা স্যার তখন বলে কি দিবি রে? স্ট্যাম্পই দিতে হবে। দেখুন, রেপার্টারিতে আপনি দেখতে পাবেন, রেপার্টারিতে আপনি দেখতে পাবেন ওখানে ন্যাট্রামিউরও আছে, মর্টিফিকেশনের আন্ডারে দেখুন, ন্যাট্রামিউর স্ট্যাবি দুটোই ফার্স্ট গ্রেড। আমি বললাম তাহলে আপনি এখানে দেবেন কেন? এটা কি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছেন? নো নো, এক্সপিরিয়েন্স থেকে বলবো কেন? তুই ন্যাট্রামিউর পর আর ইয়ে পর, স্ট্যাপিসেগ্রিয়া পর। আমি পরের সপ্তাহে গেলাম, আমি পড়েছিস কি বুঝলি? স্ট্যাপিসেগ্রিয়া তো শুরু থেকে শেষ পর্যন্ত শুধু হাইপার সেন্সিটিভ। তাহলে কি হচ্ছে, এখানে শরিক স্টেটটা অনেক স্ট্রং। এখানে পেশেন্টের এই শরিক স্টেটটা অনেক স্ট্রং, সেই জন্যই স্ট্যাফি দিলাম আমি। ন্যাট্রামিউরের এই গ্রিপটা এখানে যদি জোরালো হতো, ইন্টেন্সিটি যদি বেশি থাকতো, তাহলে এই কথাটা সে বলতো না। তাহলে দুটো এক্সাইটিং ফ্যাক্টর যখন একসঙ্গে প্লে করবে, সেই ক্ষেত্রে ইন্টেন্সিটি অফ দ্য এক্সাইটিং ফ্যাক্টর ইজ দি প্রাইম ফ্যাক্টর। সেটা যদি আপনি না বোঝেন, ব্যাস গেল, উল্টে যাবে। আমি ঠিক কোন জায়গাগুলো আমরা ভুল করি, কোন জায়গাগুলো আমরা মানে ভুল করে পেশেন্টের ক্ষতি করি, হোমিওপ্যাথির ক্ষতি করে, নিজের ক্ষতি করি। আমরা কেউ ভুলের উঠতে নয়, কিন্তু আমি এই ভুলের গল্পগুলো বা এর গল্পগুলো বলি কেন? ভাবুন, নিজেকে সংশোধন করুন, এগিয়ে চলুন। আচ্ছা আচ্ছা, বিরক্ত লাগছে না তো? পালসিটিলার থেকে অন্য কথা তো বেশি বলে ফেলছি। বিরক্ত লাগছে কি? না স্যার। একটু বোঝার চেষ্টা করুন, সারা জীবন কাজে লাগবে। আমি কি পালসাটিলা পড়াবো? 1000টা বই আছে, আপনি নিজে পড়বেন। কিন্তু আমি বলে দিচ্ছি কিভাবে এগোতে হবে, সেই এগোনোর রাস্তাটা আপনাদের বলে দিচ্ছি, আর কিচ্ছু আমার বলার উদ্দেশ্য নেই। এবার আরেকটু এগিয়ে আমরা শেষ করে দেবো। এই যে নেজাল ইনফ্লামেশন যেটা হয়, সেক্ষেত্রে কার্বোভেসের লক্ষণ যদি থাকে, তখন নাক দিয়ে কি হবে, জলের মতো স্রাব বেরোবে এবং এই প্রদাহ বুক পর্যন্ত প্রসারিত হয়। লক্ষণ অনুযায়ী গলা ধরা, গলায় হচ্ছে ছাল ছাড়ানোর মতন ব্যথা, এইসবগুলো হয়। এলিয়াম সিপার ক্ষেত্রে কি হবে, এখানে কি হচ্ছে, এলিয়াম সিপার ক্ষেত্রে ওই চোখ দিয়ে নাক দিয়ে জল পড়ে, আপনারা জানেন ব্ল্যান্ড এবং ব্ল্যান্ড নয়। এলিয়াম সিপার হচ্ছে আরেকটা কি জানে, বেশ সবসময় মাথায় আসে না, এলিয়াম সিপার ইউপ্রেসিয়া। ইউপ্রেসিয়া। কিন্তু এইখানেও একটা জিনিস মাথায় রাখবেন, ওই বারবার একটা কথা বলছি যে শুধুমাত্র ওইটুকু দেখে দেবেন না। এখানে স্থানীয়ভাবে প্যালিয়েশন সাপ্রেশন হলে কিন্তু পেশেন্টটা আলটিমেটলি ক্রনিক পেশেন্টটা নষ্ট হয়ে যাবে। এবং আমরা বহু নষ্ট হতে দেখেছি, লাইন খুঁজে পাওয়া যায় না পরবর্তীকালে। তাহলে ব্যাপার হচ্ছে কি, এইগুলো আপনারা জানেন, এই জায়গাগুলো একটু আমাদের লোকাল চিকিৎসা করা যাবে না এখন, অলরেডি এখন তো সেই লোকাল চিকিৎসার গল্প চলছে তো। হ্যাঁ, রাইনাইটিসের হোমিওপ্যাথিক চিকিৎসা, কেউ বলছে কানের পুঁজের হোমিওপ্যাথি চিকিৎসা। আরে হোমিওপ্যাথি চিকিৎসা আলাদা নাকি? এই যে ভাগাভাগি করা আছে, এই ভাগাভাগির গন্ডগোলটাই তো আমাদের শিক্ষার পথে সবচেয়ে বড় ইয়ে। এবার ধরুন ব্যাপারে রোগীর ক্ষেত্রে, যেমন ধরুন এই যে আমি এটা দেখছি, আয়োডিনের ধরুন এই যে রাইনাইটিসের কথা দেখি, অ্যালার্জি রাইনাইটিস, আয়োডিনও একটা ওষুধ হতে পারে। আয়োডিনও গরমে বৃত্তি, পালসেটিলও গরমে বৃত্তি, কিন্তু মেজাজই তো পার্থক্য আছে। এইখান থেকে কিন্তু পালসিটিরা চলে, তার মানে বুঝতে পারছে মেজাজটাতেই আসল রাজা, আমি রাজা নই। আমার যা কিছু সিমটম থাকুক না কেন, মেজাজটাই আমার রাজা, তাকে বাদ দিয়ে কিন্তু হোমিওপ্যাথি প্রেসক্রিপশন হবে না। তা আজকে আপাতত আমি এইটুকু বলি শেষ করলাম, এবং কারো কিছু প্রশ্ন থাকলে অথবা যোগ করার থাকলে অবশ্যই যোগ করতে পারেন, এইটুকুই বললাম। ঠিক আছে, আমার শরীরটা খুব একটা ভালো নেই, সে যার জন্য আমি আর লিঙ্গার করলাম না।
ইয়ে দেখো, দীপেন, হ্যাঁ স্যার। তুই দেখো কেউ কোনো অ্যাড করে কিনা। আচ্ছা স্যার। হ্যাঁ, আমাদের প্রথম পর্বের আলোচনা শেষ হলো। আহ, অসাধারণ একটা আলোচনা পর্ব পেলাম স্যারের কাছ থেকে। আচ্ছা, আমাদের মাঝে উপস্থিত আছেন, অনেক স্যারে আছেন। আমি পার্থপ্রদীপ স্যারকে দেখে নেব। পার্থপ্রদীপ চৌধুরী স্যার, আপনি যদি কিছু অ্যাড করেন। খুব ভালো আলোচনা হয়েছে, ধন্যবাদ অমরকে আর সকলকে ধন্যবাদ অ্যাড করার বিষয়। আচ্ছা স্যার, আমাদের মাঝে হয়ে স্বপন গেছে। ভুঁড়ি স্যার আছে। হ্যাঁ বলুন স্যার। আর্টারিয়াল ব্লাডের সেটা হয় ফ্রেশ ব্লাড, রেডিশ ব্লাড। আর আর্টেরিয়াল ব্লাডের অনেক সময় ওই ফিনকি দিয়ে রক্তটা আসে। হুম। আর তো বটেই, তা আজকে তো স্পেসের কথা বলেছে। আর একটা যেটা, সেটা সাকসেশন অফ অর্ডার, ওইটা আর আজকে আর বলে নাই, অনেক সময় বলে। এটা নাট্যামুর থেকে এই শিক্ষাটা দারুণ ভাবে কেন দিয়েছেন। শোনা যাচ্ছে তো? আমার মাঝে হ্যাঁ মাঝে শোনা অত যাচ্ছে, কেটে আজকে যায়। আজকে ঠিক আছে, আজকে ঠিক আছে তো। হ্যাঁ হ্যাঁ। তা এইগুলো তো অবশ্যই দেখতে হবে যে একটা অ্যাকোনাইট, একটা বেলেডোনার পেশেন্ট যেভাবে এন্ট্রি করে একটা অসুস্থ হয়ে পড়ে, সেখানে নিশ্চয়ই জেলসেমিয়াম বা ব্রায়োনিয়া হয় না, যদিও এগুলো অ্যাকুট। তবে অ্যাকুট এক্সাজারেশন অফ ক্রনিক ডিজিজের এক্সাইটিং ফ্যাক্টরটাকে আমাদের কনসিডার করতে হয়। আর দেখতে হয় যখন অনেক সময় সুস্থ হয় না, সেখানে মেনটেনিং কজ কিছু আছে কিনা বা অবস্টেকেল টু রিকভারি কিছু আছে কিনা, এই জায়গাটা আমাদের কনসিডার করতে হয়। যেমন এই মহেন্দ্রলাল সরকার তার প্রেসক্রিপশনে এক গাড়ি খড় প্রেসক্রিপশন করেছিলেন। এই হচ্ছে মেনটেনিং কজ। হ্যাঁ, ন্যাট্রাম সালফের পেশেন্ট যেরকম, যে বেসমেন্ট থেকে তার জীবন রোগের উৎপত্তি ওই রকম ভাবে সে থাকে যদি, তাহলে সেই জায়গা থেকে তাকে যদি না সরাই তাহলে কি হবে? এ তো বিষয়গুলো তো থাকে। হট পেশেন্ট, চিলি পেশেন্ট বা হিট অ্যান্ড কোল্ড অ্যাগ্রাভেশন এসব তো রয়েছেই। কিন্তু সব থেকে যেটা জার্নি অফ পেশেন্টের, অমর তো বারবারই বলেছে জার্নি অফ পেশেন্টের কথা, তার সাথে তার মেন্টাল। আসলে আমাদের ওই রুগী হিসেবে চিনতে হবে মানুষটাকে। আমাদের ইন্ডিভিজুয়ালিজেশনটা সবসময় করতে হবে। কিন্তু আমরা যদি কখনো একটা লোকাল সিমটম ধরে বা একটা অ্যাকুট ফেজ ধরে শুধু ওইটুকুনি নিয়ে করি, পার্সিয়াল সিমিলারিটি হলে পারে কিন্তু ওই যে সাপ্রেশন, সেটাই হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমাদের কিন্তু সবসময় রুগী হিসেবে চলতে হবে। আর অ্যাকুট ডিজিজেও তো সেই মায়াজমেটিক বিষয়গুলো থাকেই। কাজেই মায়াজম ছাড়া আমাদের চলবার কোনো উপায় নেই, কি অ্যাকুট কি ক্রনিক। আসলে এই মায়াজম থাকার জন্যই তো তার সাসসেপ্টেবিলিটি তৈরি হয়, এবং সেইটা কেমন ভাবে অ্যাট্রাক্ট হচ্ছে, সেই জায়গাগুলো সব থাকেই তো। হ্যাঁ, ওই যে ন্যাট্রামিউর আর স্ট্যাফিসাইগ্রা যে তুলনামূলক ভাবে বললো আর কি, আসলে ওইটাই তার যে দুঃখটাকেও ঢেকে দিয়েছে। তার ওই যে ইন্ডিগনেশন, মর্টিফিকেশন, তার যে হাজবেন্ডকে এরকম ভাবে একটা অপমান করা হয়েছে অন্যায় ভাবে, সেই জন্য তার যে প্রকাশ। অনেক সময় আমাদের আবার দেখতে হয় কি, অনেক সময় দেখতে হয় একদম কোন অরিজিন থেকে একদম ভেরি বিগিনিং শুরু হয়েছে। আবার যেটা দেখা যায় যে ডোমিনেটিং যে সিমটমস গুলো একদম প্রকট ভাবে রয়েছে, সেই সব ক্ষেত্রে আবার অনেক সময় ওই শেষের দিক থেকেও শুরু করতে হয়, মানে একদম লাস্টে যেগুলো এসেছে সেই জায়গা থেকে। হ্যাঁ, তা সেখানে মনে করেন একটা ভ্যাকসিনেশনের পরে এই ঝামেলাগুলো হয়েছে, কিন্তু তার আবার কিন্তু পাস্ট হিস্ট্রিতে অনেক রকম রয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের ট্রিকটা হবে ওই লাস্টের দিকে যেটা ভ্যাকসিনেশনের পরে যে গন্ডগোলগুলো দেখা গেল, সেইটাকে আপনি রিমুভ করুন, তারপরে এগিয়ে যান। অমর কি বলে এই বিষয়ে? এইটুকু বললাম। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন। প্রথমেই আমি শুভরাত্রি। প্রথমেই ধন্যবাদ জানাই তোর নেটকে, আজকে সব কথা শুনতে পেয়েছি। আর তুই লাস্টে যেটা বলি ভ্যাকসিনেশন, যেমন ভ্যাকসিনেশন দিয়ে আমরা শুরু করছি। ভ্যাকসিনেশন মানেই সাইকোসিস নয়।
ভ্যাকসিনেশন মানে সাইকোসিস, ভ্যাকসিনেশন মানে সিফিলিস, ভ্যাকসিনেশন মানে শরীর। এখন এইটা কেন আমরা দেখতে পাবো, আমার ভ্যাকসিনেশনের ক্ষেত্রে সালফারের ক্ষেত্রে তো আমরা দেখতে পাচ্ছি সেটা শরীর মেডিসিন। থুজার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? থুজা হচ্ছে সাইকোটিক মেডিসিন, মার্কারি হচ্ছে সিফিলিটিক স্টিগমা। তাহলে সেখানে ভ্যাকসিনেশন গুলো তাহলে কোন পর্যায়ে আছে? এইটা হচ্ছে এদের প্রকাশগুলো অন্যরকম। আমি বহু ক্ষেত্রে দেখেছি টিউমার ওষুধ দেওয়ার পর বাড়ছে, টিউমার বাড়ছে, ভ্যাকসিন দেওয়ার পর তার কিন্তু ওই সাইকোটিক সিমটম গুলো বাড়তে শুরু করেছে। এটা যেমন দেখেছি সিভিলিক সিমটমও বাড়ছে। কি করে তার ব্লাড ডিসেন্ট্রি হয় হঠাৎ করে সাডেন ইয়ে করে ব্লাড ডিসেন্ট্রি হচ্ছে, এরকম ব্লিডিংও দেখেছি। তার ফলে বোঝাই যাচ্ছে যে এগুলো আছে। আবার কিছু কিছু শরীর সিমটম আমি চেঞ্জ হতে দেখেছি। এইগুলো হচ্ছে কি না, রোগী, আমাদের একটা কথাই তো বলা আছে, আপনি রোদে ঘুরলেন, রোদে ঘুরলে কি সবারই কি একই জিনিস হবে? কারো ক্ষেত্রে কিছুই হবে না, কারো ক্ষেত্রে জ্বর হবে, কারো ক্ষেত্রে সর্দি হবে, কারো ক্ষেত্রে মাথা ব্যথা হবে। এই যে আলাদা আলাদা স্টিমুলেশনটা সেম, কিন্তু তার সাসেপ্টিবিলিটি অনুযায়ী ইন্ডিভিজুয়ালিটি অনুসারে প্রত্যেকে আলাদা আলাদা প্রকাশ হবে। তেমনি ভ্যাকসিনের ক্ষেত্রে শুধুমাত্র ওই যে বার্নেটের যে কথা, সাইকোসিস ভ্যাকসিনোসিস, সাইকোসিস ডেভেলপ করে, এই কথাটা কিছুটা প্রেজুডিসড। এটা উনি হচ্ছে মানে অত্যন্ত নমস্য ব্যক্তি আমাদের, তিনি ওটা শুরু করেছিলেন বলেই বাকিগুলো আমরা চিনতে শিখেছি। কিন্তু তবু বলছি যে আমাদের কোনো জায়গায় ফিক্সড হওয়ার ব্যাপার নেই, আমাদের চিন্তা ভাবনাটা ডাইনামিক হতে হবে। ডাইনামিক মেডিসিন যেমন আমাদের, আমাদের যেমন প্রাণশক্তি যেমন ডাইনামিক, চিন্তার মধ্যে আমাদের ডাইনামিক হতে হবে। এই জায়গাটা বিচ্যুত হলে মুশকিল। অন্যান্য পৃথিবীতে যা কিছু আছে মানে মেডিকেল সায়েন্সে সবকিছু স্টিরিওটাইপ, ফিক্সড। তারা ফিক্সড করার মেতে আছে। এই ফিক্সডটা কেন আসছে, ফিক্সড কথাটা আসছে কোথা থেকে? তারা কি জানেন না? তারা কি এই ইন্ডিভিজুয়েশন কথা জানে না? জেনেটিক জিন তারা পড়েননি? সব পড়েছে। তারা ফিক্স, দ্যাট ইজ সাইকোটিক ফেনোমেনা। এই যে একটা জেনারেলাইজ সাইকোটিক ফেনোমেনা গোটা ওয়ার্ল্ডে যেটা চলছে, এখান থেকে বেরিয়ে আসা খুব সোজা নয়, শক্ত। এবং আমাদের লড়াইটা কিন্তু এই জায়গাটায়। মানে বুঝতেই পারছেন যে দুই একটাই নাকের ওই হাঁচিল সারালেন কি নাকের ওই হাঁচি সারালেন, এটা হোমিওপ্যাথির বিষয় নয়। হোমিওপ্যাথি সারাতে গেলে আপনার শারীরিকভাবে লড়াইটা করার যোগ্যতা অর্জন করতে হবে এবং এই পৃথিবীকে মায়াজা মুক্ত করার চেষ্টা করতে হবে যতটা সম্ভব, যতটা সম্ভব। আচ্ছা, আমি কি ভুল বললাম রে পার্থ? না ঠিকই তো, এটা তো আমরাও যখন ফিক্সড হয়ে যাই সেটাও কিন্তু সাইকোসিস। একটা এটা হতে পারে দেখি তো। কুড়েমিও হতে পারে, কুড়েমিও হতে পারে। আচ্ছা, আর কেউ কিছু যোগ করবে নাহলে প্রশ্ন করবে যে কোনো একটা? আচ্ছা, স্বপন ঘুরে স্যার উপস্থিত ছিলেন। স্যার আছেন? তাহলে কিছু যদি অ্যাড করেন স্যার। সিলেকশন হলো, আমি প্রথমবার দিলাম কিচ্ছু কাজ হলো না, সেকেন্ড বার কি হলো, ও এইবার দেখছি তো আচ্ছা, সেটা ভ্যাকসিনেশনের পরে হয়েছে, তাতেও কিছু হলো না। এবার সাইলেসিয়া দেওয়ার পরে আবার নাইট্রিক অ্যাসিডে ফিরে এসেছি। এখন সত্যিই আমি খুব ভাগ্যবান যে পেশেন্টটা কিন্তু এই এতবার ওষুধ খেয়েও তার যখন কিছু হচ্ছে না তবু সে কিন্তু আমার কাছেই আসছে। এবং তারপরে ওই সাইলেসিয়ার পরে এই রে, এইবার নেটকে প্রশংসা দারুণ করলাম। একটা অভিজ্ঞতা আমার। তা এই যে অবস্টেকেল টু রিকভারিও হওয়া, এই রে, স্যারের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। ওই তো কথা কিছু কিছু বুঝে নিতে হবে, ও কি বলতে চাইছে বুঝে নিতে হবে এখন। এই হয় তার মধ্যে যেগুলো আমরা সচরাচর ক্রাউনশিক স্তরে অবস্টেকেল টু রিকভারি, বিভিন্ন রকমের গ্রিপ। হ্যাঁ, কি বুঝলাম না। তোর কথা শুনতে পাওয়া যায়নি, নেট ছিল না তোর। ও তাই? আমি বলছি অনেক সময় আবার গেছে। আবার গেছে।
দীপেন দেখো আর কে আছে, দীপেন বা দেখো না তাহলে আচ্ছা ওই সুমাল্য দেখতে পারো, দেখো আর ঠিক কে আছে নেই। স্যার, দেখছি। আচ্ছা, আহ, আর আমরা বেশি রাত করছি না, আমরা প্রশ্ন রাত আমরা করতে নেটের চাইছি না। নেটের চলে যাচ্ছি। নেটের সমস্যার জন্য বলছে ওই মেন্টাল লেভেলের যে অবস্টাকেল টু রিকভারি, যেমন সে একটা গ্রিফ হলো বা সে আবার গেছে, প্রশংসা করা যাবে না নেটের। গেল, ভালো জিনিস এটা বলতে চাইছিল গো। স্যারকে শোনা দেখো, যাচ্ছে না আচ্ছা স্যার, আমরা প্রশ্ন নিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ প্রশ্ন। প্রশ্ন যদি কারোর করে থাকে, আপনারা প্রশ্ন করুন। কারো কি আজকের আলোচনার উপরে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করুন। অমন নেটকে ধন্যবাদ দিয়েছিস তো ওই জন্য নেটটা হ্যাঁ একটুখানি একদম, অভিমান আর করেছে। বলবো না কোনোদিন। তুই একটা ভালো জিনিস বলতে চাইছিলিস রে। আচ্ছা, প্রশ্ন আছে কারো? প্রশ্ন তো নেই স্যার, প্রশ্ন দেখতে পাচ্ছি না। স্যার প্রশ্ন পেলাম না। ঠিক আছে, স্বপন ভুরেকে ডাকো। স্বপন বুড়ি স্যারকে ডেকেছিলাম তো উনি লিভ নিলেন। আচ্ছা, ইয়েকে, আমাদের মাঝে হামিমুদ্দিন স্যার আছেন। হামিউদ্দিন স্যার আছেন? ও হ্যাঁ স্যার, আমি লক্ষ্য করিনি। স্যার আছেন? না, দেখতে পাচ্ছি না। কোনো আচ্ছা, নেই। ঠিক আছে স্যার। আর তাহলে কি প্রশ্ন নেই যখন, তাহলে তো আলোচনা আমরা শেষ করতেই পারি। হ্যাঁ তাহলে শেষ স্যার করতে হবে। যদি স্যারের অনুমতি নিয়ে আমি আলোচনা শেষ করবো স্যার। স্যার হ্যাঁ বলুন। শেষ করে দাও, সবাইকে শুভরাত্রি জানিয়ে আমিও বিদায় নিচ্ছি। আচ্ছা, সকলকে শুভরাত্রি জানাই। শুভরাত্রি জানিয়ে আজকের আলোচনা আমরা গুড এখানে নাইট, শেষ করলাম। সকলকে গুড নাইট জানাই। হ্যাঁ, গুড নাইট স্যার।